বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, তাই না? তোমরা জানো যে দীর্ঘদিন যাবৎ আমাদের মহামারী করোনাক্রান্ত সারা বিশ্ব। তো এই করোনাকালীন সময়েও কিন্তু আমাদের ভার্চুয়াল ক্লাস চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক। তো এর ধারাবাহিকতায় আজকে আমি একটা ভার্চুয়াল ক্লাস নিচ্ছি তোমাদের নবম দশম শ্রেণী জীববিজ্ঞান। আমি মোহাম্মদ বশির রহমান ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, রামনগর একাডেমি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। দেখো আজকের পাঠের বিষয় দেখো, জীববিজ্ঞান নবম দশম শ্রেণী, অধ্যায় 2, জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনার শুরুতেই প্রথমে তোমরা দেখো একটা পোস্টার পেপার আছে। পোস্টার পেপারে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্রিক। ব্রিক মানে ইট। এই ইট দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি? ইট দ্বারা কি তৈরি হয়? ইটের দেওয়াল তৈরি হয়, ইট দ্বারা ভবন তৈরি হয়, বিভিন্ন যত অট্টালিকা আছে এই অট্টালিকাগুলো তৈরি হয়। তাইলে আমরা বলতে পারি যে এই যে অট্টালিকা তৈরির কাজের একক বা গঠনের একক হলো ইট। অট্টালিকা বা ভবন বা দেওয়াল যাই বলি, এর গঠনের একক হলো ইট। এভাবে দেখো তোমরা একটা দেখতে পাচ্ছ, এটা একটা কোষ। এরকম এই কোষ দ্বারা কিন্তু টিস্যু আর অসংখ্য লক্ষ লক্ষ টিস্যু দ্বারাই আমাদের জীবদেহ গঠিত। তাই আমি বলতে চাচ্ছি যে তাহলে আমরা কি বুঝতে পারছি যে আসলে আমাদের পাঠের বিষয় যে কোষ। তাহলে আমরা কোষ কি, যেরকম দেওয়াল বা ভবন, যেরকম ভবনের কাজের বা গঠনের একক হলো ইট, এরকম এই জীবদেহের গঠন ও কাজের একক হইল কোষ বা টিস্যু। এই টিস্যু দ্বারা, অসংখ্য কোষ দ্বারাই টিস্যু গঠিত। তাহলে আমরা এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার বুঝতে পারছো যে কোষ মানে কি। তাহলে জীবদেহের গঠন ও কাজের একক। তো কোষের একটা সুনির্দিষ্ট একটা সংজ্ঞা আছে যে সূক্ষ্ম জীবিত পর্দা দিয়ে আবৃত। সূক্ষ্ম জীবিত পর্দা দিয়ে আবৃত প্রোটোপ্লাজমকে কোষ বলে, যা জীবদেহের গঠন ও কাজের একক। তো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। আমি আবারও বলছি, সূক্ষ্ম জীবিত পর্দা দিয়ে আবৃত প্রোটোপ্লাজমকে কোষ বলে, যা জীবদেহের গঠন ও কাজের একক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোষ কি। ঠিক আছে, আমাদের পাঠের বিষয় প্রথমে হচ্ছে কোষ। তারপর দেখো কোষের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। দেখো কোষের প্রকারভেদ, আমরা 3টি ক্ষেত্রে কোষের প্রকারভেদ করতে পারি বা কোষের ক্লাসিফিকেশন করতে পারি। 1, নিউক্লিয়াসের গঠন অনুসারে। 2, বলতে পারি যে জীবের শারীরবৃত্তীয় কাজ অনুসারে। 3, জীবের শ্রেণীবিন্যাস অনুসারে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই দেখো যে জীবের প্রথম আছে নিউক্লিয়াসের গঠন অনুসারে। তো নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ 2 প্রকার। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো দেহকোষ, দেহকোষ। 2, জনন কোষ। এটা হলো নিউক্লিয়াসের গঠন অনুসারে। এবার জীবের শারীরবৃত্তীয় কাজ অনুসারে, জীবের শারীরবৃত্তীয় কাজ অনুসারে 2 প্রকার। একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। তারপর আমরা লিখি জীবের শারীরবৃত্তীয় কাজ অনুসারে। 1, আদি কোষ। 2, প্রকৃত কোষ। প্রকৃত কোষ। আরেকটা শ্রেণীবিন্যাস আছে জীবের শ্রেণীবিন্যাস অনুসারে কোষ আবার 2 প্রকার। একটা হলো উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাসের যে প্রকারভেদ তোমরা দেখলা, তার মধ্যে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে আলোচনা করার আগে আমরা উদ্ভিদ কোষ কিভাবে আঁকে, প্রাণী কোষ কিভাবে আঁকে, আমরা এটা শিখব। দেখো তোমরা এই হোয়াইট বোর্ডে 2টা চিত্র দেখতে পাচ্ছ। 2টা চিত্র, এই দেখো একটা চিত্র হলো উদ্ভিদ কোষ, একটা চিত্র হলো প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের 2টা চিত্র দেখতে পাচ্ছ। এখানে উদ্ভিদ কোষের মধ্যে অসংখ্য কোষ অঙ্গাণু রয়েছে, প্রাণী কোষের মধ্যে অসংখ্য কোষ অঙ্গাণু রয়েছে। আমরা এই কোষ অঙ্গাণুগুলিকে একটু চিহ্নিত করি। প্রথমেই দেখো কোষের বাইরে যে একটা অংশ আছে, এটাকে বলা হবে কোষ প্রাচীর। এটাকে বলা হবে কোষ প্রাচীর।
তারপরে দেখো এরপরে আছে কোষ প্রাচীর, ঠিক একটু নিচে আছে এটা হলো এই যে কোষ ঝিল্লি বা কোষ আবরণী। এটা উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে। কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে নেই, আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখানে লিখবো কোষ আবরণী, কোষ আবরণী। আচ্ছা, তারপর দেখো এই যে একটা অঙ্গাণু দেখতে পাচ্ছ, এই অঙ্গাণুটার নাম হচ্ছে গোলজি বডি বা গোলজি বস্তু, গোলজি বডি। আচ্ছা, তারপর দেখো এই যে একটা অঙ্গাণু দেখা যাচ্ছে, এটা সেন্ট্রোসোম। গোলজি বডি কিন্তু আমাদের উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে। তাহলে আমরা এটা উদ্ভিদ কোষ যেহেতু আমরা এখানে লিখি উদ্ভিদ কোষ, আর এটা যেহেতু প্রাণী কোষ আমরা এখানে লিখি প্রাণী কোষ। তাহলে এটা সেন্ট্রোসোম, প্রাণী কোষের বলা এটা সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোমও লিখতে পারো, সেন্ট্রোজোম। এরপরে দেখো এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে তরল মাতৃকা যেটা আছে, তরল পদার্থ আছে অর্ধঘন, এই তরল পদার্থটার নাম আছে, সেটা নাম হলো সাইটোপ্লাজম। এটার নাম হলো সাইটোপ্লাজম। যদি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস সহ এই তরল পদার্থের নাম কিন্তু প্রোটোপ্লাজম, আর নিউক্লিয়াস না থাকলে সেটা সাইটোপ্লাজম। এবার দেখো এখানে আমাদের কোষের ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হবে কোষ গহ্বর, এটাকে বলা হবে কোষ গহ্বর। এটাও কোষ গহ্বর, এটাও কোষ গহ্বর। আমি লিখি কোষ গহ্বর। এরপরে দেখো নিউক্লিয়াসের মাঝখানে গোলাকার অস্বচ্ছ একটা পদার্থ আছে, এর নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এটার নাম হলো নিউক্লিয়াস। তারপর দেখো উদ্ভিদ কোষে একটা অনন্য বৈশিষ্ট্য এখানে একটা আছে, এটা হলো প্লাস্টিড। দেখো প্লাস্টিড কিন্তু এখানে প্রাণী কোষে আমি চিহ্নিত করি নাই, প্লাস্টিড। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা রয়ে গেছে দেখো মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া এখানে আছে, এই মাইটোকন্ড্রিয়া, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়া। তো আমি এখানে একটু লিখি মাইটোকন্ড্রিয়া। তারপরে এখানে কিছু এই যে দেখো কিছু পদার্থ রয়েছে, এগুলো খাদ্যকণা, খাদ্যকণা। এটা উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে, খাদ্যকণা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আমরা চিহ্নিত করলাম। তোমরা নিশ্চয়ই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি অঙ্গাণু থাকে তোমরা বুঝতে পেরেছো। তারপর আর একটা বার বলি, উদ্ভিদ কোষের সর্ব বাইরের যে একটা স্তর থাকে, আবরণ থাকে, এটাকে বলে কোষ প্রাচীর। এটা কিন্তু প্রাণী কোষে নেই। কোষ প্রাচীরের নিচের একটা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হয় কোষ আবরণী। এটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়টাতেই থাকে। গোলজি বডি, এই গোলজি বডি এই অঙ্গাণুটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটাতেই থাকে। এরপর দেখো সেন্ট্রোসোম, এটা কিন্তু প্রাণী কোষে আছে, আমি উদ্ভিদ কোষে দেখাই নাই, তার মানে এটা উদ্ভিদ কোষে নেই। এরপর দেখো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, এটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাতেই থাকে। নিউক্লিয়াস উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাতেই থাকে। কোষ গহ্বর, দেখো একটু পার্থক্য দেখো, কোষ গহ্বরগুলো কিন্তু প্রাণী কোষে কেমন দেখা যাচ্ছে, প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর কিন্তু অনেকগুলো আছে, তবে আকারে ছোট। আর উদ্ভিদ কোষের মধ্যে দেখো অনেক বড় দেখা যাচ্ছে, তবে সংখ্যা কম, এখানে একটা দেখা যাচ্ছে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাতেই আছে, তবে প্লাস্টিড এটা কিন্তু উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই যে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র দেখালাম এবং অঙ্গাণুগুলো দেখালাম, নিশ্চয়ই এই চিত্র দেখে তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য করতে পারবে কি? আর যদি না পারো তাহলে দেখো আমরা চিত্র দেখে দেখে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা পার্থক্য তৈরি করি। তো প্রথমেই দেখো যে উদ্ভিদ কোষে কি কি আছে, প্রাণী কোষে কি কি নেই সেটা দেখি। প্রথমে আছে কোষ প্রাচীর, তার মানে আলোচ্য বিষয় লিখবো কোষ প্রাচীর।
কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর লিখবো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে বা থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। 2, আর কি কি আছে উদ্ভিদ কোষে? প্লাস্টিড উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই, তাহলে আমরা লিখবো প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই। এবার দেখো প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নাই এমন কোনটা আছে? তোমরা দেখো যে প্রাণী কোষে আছে সেন্ট্রোসোম, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম নাই। আমরা এখানে লিখি সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম যেটাই দেখো, উদ্ভিদ কোষে নাই, প্রাণী কোষে আছে। এবার দেখো আর কি কি আমাদের পার্থক্য করতে পারি। নিউক্লিয়াসটা একটু দেখো, নিউক্লিয়াসটা কি অবস্থায় আছে তোমরা দেখো। কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কাছাকাছি আছে, আমরা লিখতে পারি যে নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াসের অবস্থান। তো নিউক্লিয়াস কোথায় আছে? প্রাণী কোষের নিউক্লিয়াস কোষের মাঝামাঝি অবস্থায়, মানে কেন্দ্রে অবস্থিত। আমরা লিখি যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস কোষ প্রাচীর ঘেঁষে অবস্থান করে। তাহলে আমরা লিখবো যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস কোষ প্রাচীর ঘেঁষে অবস্থান করে, কোষ প্রাচীর ঘেঁষে অবস্থান করে, আর প্রাণী কোষের কেন্দ্রে অবস্থিত, কোষের কেন্দ্রে অবস্থিত। এবার দেখো এই আরেকটা আছে কোষ গহ্বর। আমরা লিখতে পারি যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় এবং সংখ্যায় কম, প্রাণী কোষে কোষ গহ্বর ছোট, সংখ্যায় বেশি। আমরা এখানে লিখবো আলোচ্য বিষয় কোষ গহ্বর। তাহলে উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড়, সংখ্যায় কম, বড় এবং সংখ্যায় কম, আর প্রাণী কোষে ছোট, অপেক্ষাকৃত ছোট লিখব, অপেক্ষাকৃত ছোট এবং সংখ্যায় বেশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমাদের আলোচনা বিষয় ছিল কোষ কাকে বলে। তা তোমরা নিশ্চয়ই জানো, আমি আরেকবার বলে দিচ্ছি যে সূক্ষ্ম জীবিত পদার্থ আবৃত প্রোটোপ্লাজমকে কোষ বলে, যা জীবদেহের গঠন এবং কাজের একক। তারপরে প্রকারভেদ আমি বলছি যে 3টি ক্ষেত্রে আমরা প্রকারভেদ নির্ণয় করতে পারি। প্রথমে হলো নিউক্লিয়াসের গঠন অনুসারে 2 প্রকার, দেহকোষ, জননকোষ। তারপরে জীবের শারীরবৃত্তীয় কাজ অনুসারে 2 প্রকার, আদিকোষ, প্রকৃত কোষ। এবং জীবের শ্রেণীবিন্যাস অনুসারে 2 প্রকার, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তারপর আমরা চিত্র আঁকলাম এবং এর উপাঙ্গগুলো আমরা চিহ্নিত করে দিলাম। তারপর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য আমরা পার্থক্য করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের পাঠ বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টস করবে, অথবা তোমরা ব্যক্তিগতভাবে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো তোমরা করোনাকালীন সময়ে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখেই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।